একজন পারফর্মারকে হিউজ মানুষ চেনে, তার পপুলারিটি অনেক বেশি। যেখানে নতুনরা কেন থিয়েটার করবে, ভালো ভালো শিক্ষকদের কাছে সে 7 দিন হোক, 5 দিনের হোক, 6 দিনের হোক, সে একটা ওয়ার্কশপ পায়, তার জার্নিটা শুরু করে। আমাদের রাজ্যে এবং দেশে চাকরির যে রেশিও, তাতে করে লাস্ট 10 বছরে দেখা যাচ্ছে কর্মসংস্থানের জায়গায় কি কেন্দ্র কি রাজ্য অনেকটাই পিছিয়ে। আমাদের যে পারফর্মিং আর্টের জায়গায় প্রতি মুহূর্তে যেহেতু একটা অনিশ্চয়তা কাজ করে। নমস্কার, আজ আবারও একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজ আমাদের সাথে আছে মহিষাদল শিল্পকৃতির নির্দেশক সুরজিৎ সিনহা মহাশয়। সুরজিৎ বাবু, আপনাকে আজকে আমাদের সাথে পেয়ে আমাদের খুব ভালো লাগলো। আপনার কাছে আমি প্রথমে জানতে চাইব যে থিয়েটার সাধারণত কলকাতা শহরের বুকে আমরা অনেক বেশি করে দেখতে পাই। পূর্ব মেদিনীপুরের মহিষাদলের মতো একটা জায়গায় আপনার দল এবং সেখানে আপনার নিজস্ব স্টুডিও আছে। তো আমরা জানতে চাই আপনার থিয়েটারের শুরুটা কিভাবে হয়েছিল এবং কিভাবে আপনার এখনো পর্যন্ত জার্নি চলছে। থিয়েটারের শুরু আমার স্কুলে পড়তে পড়তে স্কুলের নাটক দিয়ে শুরু হয়। তারপর স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ইউনিভার্সিটি, এবং কলেজে পড়াকালীনই মনে হচ্ছিল যে প্রথাগত শিক্ষার মধ্যে না গিয়ে প্রথাগত একটা সরকারি কর্মচারী, আমলা এইসব না হয়ে এমন একটা কিছু মাধ্যমকে খুঁজে বের করতে হবে যে মাধ্যমে আমি নিজেকে এক্সপ্রেস করতে পারি। তো তারপরে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে ড্রামা নিয়ে পড়া, তারপরে সঙ্গীত নাটক একাডেমি, এনএসডি, নাট্য একাডেমি ইত্যাদি ইত্যাদি প্রচুর ওয়ার্কশপ করা, নিজের দল তৈরি করা, এবং তারপরে সেই জার্নিটা যা শুরু হয়েছে সেটা তো চলছে 30 বছর ধরে। আচ্ছা, আপনার বর্তমান যে নাটকগুলো চলছে সেগুলোর সম্বন্ধে যদি কিছু বলেন। বর্তমানে তো বহু নাটক চলছে আমাদের। ভাষা কাহিনী, যার 300 অভিনয় অতিক্রান্ত হয়েছে। ভাষা কাহিনী বলে একটি নাটক, যার মহাভারতের কর্ণকে নিয়ে বসু সেন, সেটাও 200 অভিনয় অতিক্রান্ত। আবার আমরা যখন মাইথোলজিক্যালি জার্নিতে ছিলাম তখন চাণক্য, চৈতন্যদেব, এদের চৈতন্যদেবের অন্তর্ধান, এই নাটকগুলো বহু বহু প্রশংসিত এবং বহু অভিনয় হয়েছে। তারপরে আমরা যখন ফোক ট্রাইবাল জায়গায় গেছি তখন হচ্ছে একজন ছৌ শিল্পীর জীবনী নিয়ে ছাঁচ ভাঙার গান, সেই নাটকটাও বহু প্রশংসিত হয়েছে। তারপরে জার্নিতে আমরা আবার একটু অন্যভাবে ঘুরে এসেছি, কখনো কমেডি, কমেডি নাটক, একটু একটা মাইথোলজিক্যাল জার্নি, হিস্টোরিক্যাল জার্নি, সেটা একটা ব্রেক করার জন্য আমরা হয়তো একটা বছর রিলিভ দিয়েছি। হ্যাঁ, নতুন একটা সাত ফাঁকে বাঁধা বলে একটা কমেডি। তারপরে আবার জার্নিটা নতুন করে সিন্ধুকের মতন একটা বিখ্যাত নাটক, সেটা বহু আগে বহুরূপী করত, সেইটা আমরা আবার নতুন করে রিভাইভ করে সিন্ধুককে আবার নতুন করে এই সময়ের প্রেক্ষাপটে খুঁজে বের করার চেষ্টা করেছি। তারপরে আমাদের একটা ক্রাইম থ্রিলার অদেখা অন্ধকার, যার প্রচুর শো চলছে, সেই স্বপ্নপুর, এরও শো চলছে, এভাবে চলছে আর কি। পরপর আমরা আমাদের ছোটদের বিভাগও বেশ শক্তিশালী। তারা ডাকঘর থেকে শুরু করে অন্যান্য ছোটদের নাটকগুলো, তারা একদম বাচ্চা থেকে শুরু করে ক্লাস 8, 9, 10, 11, 12, এরাও কিন্তু সমানভাবে পূর্ব মেদিনীপুরের মতন একটা প্রান্তিক জেলায় বলবো, সেখানে বসেও কিন্তু বড়দের সাথে সাথে ছোটরাও তাল মিলিয়ে একইভাবে এগিয়ে চলছে। যার ফলস্বরূপ এই বছরই আমাদের একদম ছোটদের বিভাগে মিনিস্ট্রি অফ কালচার থেকে জুনিয়র স্কলারশিপ পেয়েছে সৌমেন মন্ডল বলে একটি ছেলে, ক্লাস 9 থেকে 10-এ উঠে 10-এ মাধ্যমিক পরীক্ষা দিল। আবার সিনিয়র স্কলারশিপ পেয়েছে সত্যজিৎ বলে একটি ছেলে, ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। তো প্রান্তিক জেলায় থেকেও থিয়েটার চর্চা, থিয়েটার যাপনে অল ইন্ডিয়ার মধ্যে একই জেলায় একই দল থেকে দুটো স্কলারশিপ, যেটা তো খুবই লিমিটেড। যেখানে হয়তো সারা ওয়েস্ট বেঙ্গলে হয়তো 20-22টা আছে, তার মধ্যে মেদিনীপুর জেলা থেকেই একই দল থেকে দুটো। এটা আমার মধ্যে থিয়েটার চর্চা, থিয়েটার যাপনের মধ্যে বোধহয় কোথাও না একটা কোথাও কিছু স্পার্কিং আছে, যার ফলে এটাকে সাকসেস বলবো না, কিন্তু একটা কোথাও পথ চলার একটা প্রেরণা। আমার ঠিক এখানেই একটা প্রশ্ন, যে আজকের দিনে কলকাতা শহরের মতো জায়গাতেও নতুন প্রজন্মের নতুন ছেলেমেয়েরা একটা নতুন দলে আসে, তারা কিছুদিন কাজ করে, 1 বছর 2 বছর কাজ করে, তারপর দল ছেড়ে চলে যায়, কারণ তারা কর্মমুখী কোনো কিছুতে আবার গিয়ে নিজেকে নিযুক্ত করে। সেখানে পূর্ব মেদিনীপুরের একটা প্রান্তিক শহর মহিষাদল, সেখানে আপনি কাজ করছেন নতুনদের নিয়ে। এই নতুনদের নিয়ে কাজ করতে গিয়ে আপনাকে কোনো প্রতিকূলতার মুখে পড়তে হয়েছে, বা নতুনদের নিয়ে কাজ করতে গিয়ে আপনাকে নতুন করে কিছু ভাবতে হয়েছে, সেটা নিয়ে যদি আপনার কোনো প্রতিকূলতার মধ্যে পড়তে, তো দেখুন আমাদের যে পারফর্মিং আর্টের জায়গায় প্রতি মুহূর্তে যেহেতু একটা অনিশ্চয়তা কাজ করে, সেটা হচ্ছে রুজি এবং নিজের কনভিকশনের জায়গা। এই দুটো জায়গায় একটা যখন অনিশ্চয়তা কাজ করে, তখন একটা কনফ্লিক্ট তৈরি হয় বই কি, সব ক্ষেত্রেই হয়। তো সেটা হয় এবং সেটা কালের নিয়মে সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রতিবন্ধকতাটাকে আমরা
উতরেও নি। থিয়েটারের এই জোরটা আছে, যেহেতু আমরা সবাই মিলে একসাথে একটা কাজ করি, কোথাও একটা অসুবিধা হয়ে গেলে একে অন্যের পরিপূরক হয়ে যাওয়া যায়, এবং সেইভাবেই এই হার্ডেলগুলো আমরা প্রতি মুহূর্তে টপকে যাই। এক্ষেত্রে সেই প্রতিকূল পরিস্থিতি এলেও, একটা সংসার চালাতে গেলে প্রতিকূল পরিস্থিতি আসে, একটা প্রতিষ্ঠান চালাতে গেলে প্রতিকূল পরিস্থিতি আসে, সেটাকে কালের নিয়মেই কিন্তু আমরা সেই অবস্থা থেকে উত্তরণটা খুঁজে পাই। আমার পরের প্রশ্ন আপনার কাছে, যে আপনার কি মনে হয় নতুনরা থিয়েটারের প্রতি কতটা দায়বদ্ধ, বা নতুনদের জন্য আপনার যদি কোনো বার্তা থাকে, যে নতুন যারা কাজ করতে চাইছে, থিয়েটার নিয়ে কাজ করতে চাইছে, তাদের জন্য আপনার যদি কোনো বার্তা থাকে? নতুনদের নিয়ে বার্তা বলতে, নতুনদেরকে না আরো অনেক বেশি করে, আমি কেন থিয়েটার করবো এই কথাটা আগে থেকে ভাবতে হবে, যে এটা করে আমার কি হবে। আমি যদি বলি পড়াশুনো করে আমার কি হবে, জ্ঞান অর্জন হবে, আবার ভাবতে পারি আমার চাকরি হবে। কিন্তু আমাদের রাজ্যে এবং দেশে চাকরির যে রেশিও, তাতে করে লাস্ট 10 বছরে দেখা যাচ্ছে কর্মসংস্থানের জায়গায় কি কেন্দ্র কি রাজ্য অনেকটাই পিছিয়ে। হাজার হাজার লক্ষ লক্ষ বেকার না হলে বসে থাকতো না। এমএ পাস করে, বিএড করে, পিএইচডি করেও কিন্তু চায়ের দোকানে আড্ডা মারতে হচ্ছে বা কাউকে কোনো দোকানে কাজ করতে হচ্ছে। সেই রকম সফল জীবিকা বা সম্মানের মতন জীবিকায় খুব রেয়ার একটা পার্সেন্ট যেতে পারছে। তার মধ্যেও আবার করাপশন আছে, মানে সমস্ত পরীক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে একটা করাপশন এসে কাজ করে। কোথাও টাকা দিয়ে চাকরি পেতে হচ্ছে, কোথাও পরীক্ষার পাস করাটাও সেখানেও একটা ম্যানেজ করে হতে হচ্ছে, যার ফলে এর মধ্যে পড়ে কিন্তু আমার মনে হয় যুব সমাজ খুব বিভ্রান্তির মধ্যে আছে। বাট থিয়েটার, মিউজিক, পেন্টিং, এটা হচ্ছে নিজেকে আবিষ্কার করার জায়গা, একটা স্বাধীন স্বতন্ত্র চিন্তাভাবনার জায়গা। যারা পারফর্মার, সে গানের ক্ষেত্রে হোক, নাচের ক্ষেত্রে হোক, তারা কিন্তু একটা স্বাধীন স্বতন্ত্র একটা জীবিকা নিজের জোরেই কিন্তু খুঁজে নিতে পারছে, যাকে এই লড়াইটা করতে হচ্ছে না কিন্তু। এবং তার একটা সোশ্যাল আইডেন্টিটি তৈরি হচ্ছে। একটা প্রফেসর, একটা ডাক্তার, একটা মাস্টার, একটা ইঞ্জিনিয়ারকে যে কজন চেনে, তার থেকে একজন পারফর্মারকে হিউজ মানুষ চেনে। তার পপুলারিটি অনেক বেশি, তার মানে কেরিয়ার, টাকা পয়সা যদি সে বিলাস ব্যসনেও কাটাতে যায়, সেটাও তার ক্ষেত্রে অনেক মানে স্বচ্ছন্দ। সেক্ষেত্রে তো আমি বলবো যে কেউ যদি এই কাজটা করতে চায়, তাকে পুরোটা শিখে তৈরি করে জেনে পড়ে, যেমন আমাকে অঙ্ক শিখতে হয় মাধ্যমিক পাস করতে গেলে, ইতিহাস পড়তে হয়, ভূগোল পড়তে হয়, তেমনি যে কোনো পারফর্মিং আর্টে কাজ করতে গেলে সেই কাজটাকে আমাকে স্বয়ং সম্পূর্ণভাবে জানতে হবে। তারপরে তো কি হবে না হবে সেটা পারফর্মিং আর্টে কারোর হাতে নেই। একদম। এখানে আমার একটা প্রশ্ন, আপনি বললেন যে নতুনদের জানতে হবে যে থিয়েটার করে আমি মানে থিয়েটারটা আমি কেন করব। যেমন আমি যদি একটা নতুন ছেলে, সে ইঞ্জিনিয়ারিং পড়তে যায় বা সে মেডিকেল পড়তে যায়, সে জানে যে এরপরে তার কি আছে ভবিষ্যৎ। ঠিক তেমনই থিয়েটার নিয়ে একটা নতুন ছেলে মেয়ে তার পড়াশোনার সাথে সাথে ভাববে, বা ওই সময় তার পড়াশোনার সময় সে ভাববে থিয়েটারটা নিয়ে। তার মতো করে তো আমাদের পশ্চিমবঙ্গে অন্তত শিক্ষা ব্যবস্থায় তার কোনো উল্লেখ নেই, বা আমরা বিশেষ কিছু জানতে পারি না। সেক্ষেত্রে আপনি পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির একজন মেম্বার, তো পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি বা পশ্চিমবঙ্গ সরকার কি নতুন প্রজন্মকে নিয়ে, বা নতুন প্রজন্ম কিভাবে থিয়েটারে আসতে পারবে, বা থিয়েটারে তাদের কি হতে পারে, বা তার সেখানে তার কি ভবিষ্যৎ আছে, এটা নিয়ে কি কোনো কিছু ভাবছে? না, এটা রাখে না, দু রকম প্রশ্ন আছে। একটা হচ্ছে যে আসছে সেইটা, তাকে এটা ভেবে তো আসতে হবে যে আমি এটা থেকে কেন করব, এটা আগে তাকে প্রথম ভাবতে হবে। আর দ্বিতীয়ত যে সরকার বা নাট্য একাডেমির কথাটা পরে আসবো, যে ইঞ্জিনিয়ার হতে যাচ্ছে, যে ডাক্তার হতে যাচ্ছে, সে জানে যে আমি এটা হলে এটা হতে পারবো। কিন্তু যে শিল্পী হতে চায়, সেখানেও একটা কথা কনফ্লিক্ট কাজ করে, যে আমি শিল্পী, যেমন আমরা যেভাবে থিয়েটার, আমি রবীন্দ্রভারতী থেকে এমএ ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরেও আমি কোনোদিন একটা চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ করিনি। জেলায় থিয়েটার করছি, কলকাতার কোনো রকম প্রলোভন কোনো রকম এর মধ্যেও আসেনি। তার মধ্যেও আমি নাট্য একাডেমির কাজের দায়িত্ব থেকে শুরু করে অন্যান্য সমস্ত কাজ, আমরা সারা দেশ জুড়ে অভিনয় করছি, এটা তো কোথাও একটা প্যাশন থেকে, কাজের জায়গা থেকে। তো নাট্য একাডেমি তে থাকাতে, নাট্য একাডেমি দেখুন, আমি রাজস্থানে গত পরশুই শো করে এলাম, তো সেখানে বলছে রাজস্থান সরকার আমাদের বাংলা থিয়েটারের জন্য যেভাবে বাংলা সরকার প্রমোট করেন, রাজস্থান সরকার সেভাবে করেন না। আমাদের নাট্য একাডেমি থেকে নাটকের ওয়ার্কশপ হয় জেলায় জেলায়, বেছে বেছে প্রত্যেকটা জেলাকে একটা কেন্দ্র ধরে, 4-5টা জেলাকে, প্রেসিডেন্সি ডিভিশন, মেদিনীপুর ডিভিশন, জলপাইগুড়ি ডিভিশন, যেখানে নতুনরা কেন থিয়েটার করবে, ভালো ভালো শিক্ষকদের কাছে সে 7 দিন হোক, 5 দিনের হোক, 6 দিনের হোক, সে একটা ওয়ার্কশপ পায়, তার জার্নিটা শুরু করে। তারপরে আবার যদি একটা ওয়ার্কশপে সে সুযোগ পায়, তার আরও একটা নতুন করে জার্নিটা শুরু হওয়ার একটা অবকাশ থাকে। যেমন এটা করা হয়, তেমনি একটা ছোট দল গ্রামে নাট্য চর্চা করে প্রান্তিক জায়গায়, তার কিছুই নেই, একটা নাটক নামানোর একটা বিরাট খরচা আছে। সেক্ষেত্রেও 400 নাট্য দলকে নাট্য একাডেমি 50,000 করে প্রতি বছর অনুদান দিয়ে আসছে। এরপরেও প্রতি বছর নাট্যমেলায় ঘুরিয়ে ফিরিয়ে পূর্ণাঙ্গ এবং একাঙ্ক মিলিয়ে এবারেই বোধহয় 300-র কাছাকাছি দল সুযোগ পেয়েছিল, যারা
আম, একটা শো পিছু কোনো দল হয়তো 60,000 পেয়েছে, কোনো দল 30,000 পেয়েছে। এটাও কিন্তু এটা পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্রেই, মানে আমি একদম নিরপেক্ষভাবেই বলছি, পশ্চিমবঙ্গ সরকার আর্ট অ্যান্ড কালচারকে এইভাবে প্রমোট করছে, কিন্তু বাট আদার স্টেটে, খুব কম স্টেটে আর্ট অ্যান্ড কালচারকে এইভাবে মান্যতা এবং গুরুত্ব দেওয়া হয়। এর পাশাপাশি আছে স্মারক বক্তৃতা, পাবলিকেশন, প্রচুর বই পত্রপত্রিকা রেগুলার প্রকাশিত হচ্ছে। আর কি চাই, মানে আমাদের সরকারেরও তো সীমিত ক্ষমতা, তার বাজেট সবটা শুরু করে রাষ্ট্র কতটা বাজেট আর্ট অ্যান্ড কালচারের জন্য বরাদ্দ করবে। যেমন আমরা কেন্দ্রের মিনিস্ট্রি অফ কালচারের কথা বলতে গেলে যে বাজেটটা পেশ হয় মানে বছরে, সেই বাজেটে আর্ট অ্যান্ড কালচারে কেন্দ্রেরই কোনো ওই ঘরটাতে শূন্য লেখা থাকে। যেখানে দেশ দেশ যারা চালাচ্ছেন, আমি এখানে কোনো রাজনৈতিক জায়গায় যাচ্ছি না, কোনো বিতর্কেই যাচ্ছি না, যেই পলিটিক্যাল পার্টি থাকুক না কেন, আর্ট অ্যান্ড কালচারের জন্য তো একটা কিছু বরাদ্দ থাকবে, সেই ঘরটাই ফাঁকা থাকে। বাট বাংলায় অন্তত এইটুকু করার চেষ্টা করছে বাংলার সরকার, তার সীমিত সামর্থ্য, সীমিত ক্ষমতা। যেখানে কেন্দ্রীয় সরকারের প্রজেক্টগুলো বন্ধ হয়ে যাচ্ছে, গ্রান্টগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে একটা পক্ষপাতমূলক ব্যাপার পরিষ্কারভাবে চোখে পড়ছে, সেই জায়গায় আমার মনে হয় নাট্য একাডেমি তার সীমিত সামর্থ্য নিয়ে যথেষ্ট করার চেষ্টা করছে। আচ্ছা, এখান থেকে আমার একটা প্রশ্ন, আপনি বললেন, তো আমার একটা প্রশ্ন, থিয়েটার তো একটা 24/7 জব, তাই তো? কিন্তু নতুন প্রজন্ম, তাদের প্রত্যেকের একটা, আমরা যেহেতু সমাজবদ্ধ জীব, প্রত্যেকের সমাজের প্রতি একটা দায়বদ্ধতা আছে, একটা রেসপন্সিবিলিটি আছে তার ফ্যামিলির প্রতি। তো তারা পড়াশোনার সাথে সাথে একটা জিনিস ভাবে যে এরপরে তারা কিভাবে কর্মমুখী হয়ে উঠবে। সেক্ষেত্রে থিয়েটার নিয়ে তারা যদি ভাবনা চিন্তা করে, সেখানে তারা কিভাবে কেরিয়ার গড়ে তুলতে পারবে, বা এখানে তাদের সম্ভাবনা কি কি আছে, সেটা যদি আপনি বলেন, তাহলে নতুন প্রজন্ম হয়তো কিছুটা আরো থিয়েটার নিয়ে ভাবনা চিন্তা করতে শুরু করবে। ভীষণ ভালো প্রশ্ন। আমি আগের প্রশ্নটা তো এরকম একটা মানে জায়গায় উত্তর দেওয়ার ছিল, আমি মিস করে গেলাম। এটা তো বলবো যে থিয়েটার বলুন, গান বলুন, নাচ বলুন, আঁকা বলুন, যে কোনো পারফর্মিং আর্টের প্রথমে হচ্ছে প্যাশন, লাভ থাকে, সেটা তো ভালোবাসা আমাদের থাকে। বাংলার প্রতিটা ঘরে ঘরে একদম। এবারে বলুন, আপনি কেউ একটা ছেলে একটা মেয়েকে যখন ভালোবাসে, প্রেম করে, সে বাড়ির পারমিশন নিয়ে প্রেম করতে যায় না। হ্যাঁ, সে ছুটেই যায়, বাড়ির অমতেই যায়, আগুনে ঝাঁপ দেয়, একটা প্রেম চলে যায়, আবার একটা প্রেমের প্রতি পড়ে। আমাদের আর্ট অ্যান্ড কালচার লাভ অ্যান্ড লাভ, তো আর অন্য কিছুই নেই। আগে ভালোবাসি, আমি করি, কি হবে সেটা পরের কথা। আমি যদি মানুষকে খুশি করতে পারি, মানুষকে আমার শিল্পের ফর্ম দিয়ে আকর্ষিত করতে পারি, আমার সেই জায়গা কেরিয়ার তৈরি হবে। আর আমি যদি না পারি, আমি যদি এখানে তঞ্চকতা করি, নিজের সঙ্গে দ্বিচারিতা করি, আমি সবই করছি না, আমি দলে আছি কিন্তু আমি দলের কোনো কাজ করি না। আমি দলে আছি কিন্তু আমি দলে খাওয়াটা আগে ভালো কি সেটা দেখতে যাচ্ছি। আমি দলে আছি কিন্তু আমি ভারী প্রপসটা আমি দলে বইছি না। আমি ভাবছি আমার হাত ব্যথা, পা ব্যথা, প্রতিদিন এক্সকিউজ দিচ্ছি। তো যে ছেলেটি করছে সেই একা 2-3 জনই করে যাচ্ছে, একটা ফেস্টিভ্যাল হচ্ছে 2-3 জনই করে যাচ্ছে, বাকিরা কিন্তু আসছে, সে যে গুছিয়ে ছবি তুলছে চলে যাচ্ছে। সেটা তো নয়। যে দেবে সে তার রিটার্ন পাবেই পাবে। আমাদের সে নওয়াজুদ্দিন সিদ্দিকী থেকে শুরু করে, নাসিরুদ্দিন শাহ থেকে শুরু করে, নানা পাটেকার থেকে শুরু করে, আমাদের বাংলায় দেবুদা থেকে শুরু করে, এরকম হাজার হাজারও প্রমাণ আছে যারা থিয়েটারকে সত্যি ভালোবেসেছে, থিয়েটারের জন্য সত্যিই ডেডিকেটেডলি কাজ করেছে, তারা কিন্তু এস্টাবলিশড, তাদেরকে চাকরির কথা ভাবতেই হয়নি। বুঝতে পেরেছি। মানে আপনি বলছেন যে এসে, মানে থিয়েটারে এসে শুধু নিজেকে পাবলিসিটি দেওয়া নয়, তার সাথে সাথে সমস্ত কাজ, মানে শুধু অভিনয় নয়, ব্যাক স্টেজ, তার মিউজিক কিভাবে, সমস্ত কিছু নিয়ে থাকে। কম্পোজিটর, তোমাকে সবটাই জানতে হবে, সবটাই শিখতে হবে। তুমি আগে ব্যাক স্টেজ যদি না করো, তুমি অন স্টেজে তুমি একটা কি করে সেট প্রপস লাইট তুমি নেবে, তুমি সে তোমার অভিজ্ঞতা নেই, তুমি একটা এসে দাঁড়িয়ে গেলে এত সহজ থিয়েটারটা। একদম তাই। এই প্রজন্ম, সত্যি এই প্রজন্ম মানে খুবই, মানে আমরাও মানে হতাশগ্রস্ত বলবো না, আশান্বিত, কিন্তু এই প্রজন্ম এতটাই প্রযুক্তির জন্য এমনভাবে এগিয়ে, অন্যরকমভাবে কষ্ট করতে চায় না। সূর্য ওঠা দেখতে হয়, পাখির ডাক শুনতে হয়, সেই ফিলিংস রিয়েলাইজেশন নেই সস্তায়। আমি পাখির ডাক শুনতে বললে এক্ষুনি ইউটিউবটা খুলবে, একটা আর্টিফিশিয়াল পাখির ডাক। আমি যদি বলি ঝর্ণার শব্দ, হ্যাঁ স্যার হয়ে গেছে তো ঝর্ণা, এই দেখুন ঝর্ণা। আমি যদি পাহাড়ে ঘুরতে নিয়ে যাই, আগে সঙ্গে সঙ্গে সেলফি এবং ছবি উঠছে, কিন্তু পাহাড়ের যে নিস্তব্ধতা, পাহাড়ের যে সৌন্দর্য, পাহাড়ের যে বাতাস, তার রিয়েলিটি নেই, তার সেটার আস্বাদন নেই। আমি যখন একটা পাহাড়ের স্টেজে যখন একটা পারফরমেন্স করবো, পাহাড়ের দৃশ্য, আমি সেই যে পাহাড়ের উচ্চতা, পাহাড়ের যে স্নিগ্ধতা, আমি কখনোই কোনো আর্টিস্ট সেটা পারবে নকলভাবে, তখন তো সেটা নকল অভিনয় হবে। অভিনয় রোজ নিজের থেকে শেখা। আপনার জন্য আমার শেষ প্রশ্ন, আজকের দিনে নতুন প্রজন্মের অনেক দল নতুন নতুন ভাবনা চিন্তা নিয়ে নিত্য নতুন এক্সপেরিমেন্ট করছে প্রতিনিয়ত। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি
নতুন দলগুলোকে কিভাবে দেখছে, নাকি পুরনো যত দল আছে প্রতিষ্ঠিত দল আছে তাদেরকে দেখছে, বাকি নাকি রাজনৈতিকভাবে যা কিছু অনুদান আছে সরকারের সেগুলো নিয়ে কি ভাবনা চিন্তা করছে? খুবই ভালো প্রশ্ন। যেহেতু এখানে আমি সরাসরি যুক্ত আছি, সেক্ষেত্রে আমি এই জন্যই আপনাকে প্রশ্ন করা, কারণ at আপনি present এটা আমি- একটা সঠিক অ্যান্সার দিতে পারবেন যে সরকার কি ভাবছে অ্যাকচুয়ালি। প্রেজেন্ট ইকুয়েশন আমি দিচ্ছি এই বছর এবং গত বছরের যেটা লাস্ট টার্মে সেই পরিসংখ্যানটা দিতে পারি। এই বছরের নাট্য মেলায় নাট্য একাডেমি মেম্বাররা 98% কেউ শো পাননি। বাছা হয়েছে এভাবেই, যারা কোনোদিন শো পাননি প্রথম তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, যারা 3 বছর কোনোদিন শো পাননি তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, যারা 2 বছর পাননি তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। এর পাশাপাশি ধরুন কেউ লাস্ট 3 বছর ধরে 50,000 টাকার অনুদান পেয়ে গেছে, তাদেরকে বাদ দেওয়া হয়েছে। একদম নতুন যারা, মানে কারণ নতুনকে তো একটা দিন সুযোগ একটা না একটা দিন দিতে হবে, তা নাহলে সে দাঁড়াবে কি করে? আজকে হয়তো খারাপই করছে, হয়তো প্রোডাকশনের মান তো অতটা ভালো নয়, কিন্তু সবসময় যদি তারা অবহেলিত হয়, নেগলেক্টেড হয়, তাহলে তারা নতুন করে ঘুরে দাঁড়াবে কি করে? এখানে একদমই নিরপেক্ষতা বজায় রাখা হয়েছে এবং 50,000 টাকার অনুদানের ক্ষেত্রেও একই নীতি গ্রহণ করা হয়েছে। যারা কোনোদিন পায়নি তারা ফার্স্ট প্রায়োরিটি, যারা গত বছর পেয়েছে তারা বাদ গেছে। এবারে এখানে দু একটা জায়গায় এত দল বাঁচতে গেলে কোনো ভুল এখনো অবধি হয়নি, বাই চান্স কোনো ভুল হয়ে থাকলে সেটা হয়তো অন্য কোনো গ্রাউন্ডে হয়েছে। ধরুন হয়তো সে 4 বছর হয়তো সই করেনি কিন্তু 1 বছর অনুদান পেয়েছে, সেই ক্ষেত্রে আবার তার কনসিডারেশনের জায়গা আছে, যেহেতু 4 বছর নাট্যমেলা করেনি। এরকম দু একটা কেস ছাড়া চূড়ান্তভাবে নিরপেক্ষভাবে হয়েছে। এখানে তো পলিটিক্যাল রং কখনোই দেখা হয় না, কে তৃণমূল করে, কে কংগ্রেস করে, কে বিজেপি করে, কে সিপিএম করে। এই রংকে আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি, মানে লিস্ট দেখলে যদি মেলানো যায় কে কোন পন্থী, সব থেকে পরিষ্কার বোঝা যাবে যে এখানে বরং যারা এই সরকারপন্থী তারা কম পেয়েছে। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আশা করি নতুনরা অনেক বার্তা পেয়েছে আপনার কথা থেকে, যে তারা কিভাবে থিয়েটারের সাথে যুক্ত হতে পারবে বা থিয়েটারে ভবিষ্যতে তারা কিভাবে দেখতে পারবে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। আপনাকেও ধন্যবাদ। নমস্কার। নমস্কার।